এটি আমাদের জন্য সুখকর কিছু নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মাত্র ৬ মাসের মাথায় আন্তর্জাতিক কোনো সংগঠন কেন প্রধানমন্ত্রীকে কটাক্ষের সুরে কথা বলছে এবং এর পেছনে যুক্তিও বা কতটা? আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ HRW তারা সোমবারই একটি স্টেটমেন্ট দিয়েছে, বিবৃতি দিয়েছে যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠার সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে, যেখানে বলা হচ্ছে যে হাসিনা সরকারের আমলে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় হয়তো কোনো কর্মকর্তা জড়িত থাকতে পারেন। মানে শেখ হাসিনা সরকারের সময় অনেক ধরনের গুম খুনের অভিযোগ ছিল এবং তার সঙ্গে সরকারি কর্মকর্তাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। সেই বিষয়টি মনে করিয়ে বলছে, তবে বিক্ষোভকারীদের হত্যার পেছনে অর্থাৎ 2024-এর যে আন্দোলন, সেই আন্দোলনকারীদের হত্যার অভিযোগে কোনো দৃশ্যমান প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে অনেককেই, কথা আমরা সবাই জানি। তারপরেও তারা আবারও উদ্বেগ প্রকাশ করেছে এখনো পর্যন্ত যে চিত্র তারা পাচ্ছে। একই সঙ্গে তারা বলছে যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে কারাগারের মধ্যেই অন্তত 10 জন আওয়ামী লীগের নেতা কর্মীর মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশের বিরুদ্ধেই কোনো ধরনের অপরাধের অভিযোগ ছিল না। এবং ক্ষমতা থেকে শেখ হাসিনা সরে দাঁড়াতে বাধ্য হওয়ার পর পুলিশ তার দলের হাজার হাজার কর্মকর্তা, কর্মী ও সমর্থককে আটক করে। এদের মধ্যে শত শত ব্যক্তি কোনো সুনির্দিষ্ট অভিযোগে ছাড়াই কারাগারে বন্দী রয়েছে। এখানে আমার একটু দ্বিমত রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ যে বলছে শত শত নেতাকর্মী বা শত শত ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, আমি বলবো হাজার হাজার, যার মধ্যে একেবারে অসহায় মানুষ রয়েছে যারা কোনো ধরনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়, আওয়ামী লীগ তো দূরের কথা। হিউম্যান রাইটসের এশিয়া বিষয়ক পরিচালক অ্যালাইন পিয়ারসন তিনি স্টেটমেন্টে বলছেন, এক সরকারের পর আর এক সরকারের আমলে, অর্থাৎ ডক্টর ইউনূস সরকার চলে গেছে, আবার যে নতুন নির্বাচিত সরকার এসেছে সেই সরকারের আমলে কোনো প্রমাণ বা যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই কারাগারে আটক রাখা হয়েছে। এখানে এসে মূল বক্তব্য, যেটি আমি প্রথমেই শুরু করছিলাম, যে কিভাবে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আমাদের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করছে। বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে, আর সেই প্রক্রিয়ায় প্রথম পদক্ষেপ হিসেবে রাজনৈতিক প্রতিপক্ষদের দীর্ঘমেয়াদী ও খেয়াল খুশি মতো আটকে রাখার এই চর্চা তার বন্ধ রাখা উচিত। অবশ্যই বিষয়টি আমাদের জন্য অবমাননাকর এবং প্রধানমন্ত্রী যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তার সাথে বাস্তবে কোন ধরনের মিল না থাকায় একই সঙ্গে আমরা অবশ্যই হতাশ। প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নেওয়ার পরপরই বা তার আগে থেকে তিনি বলে আসছিলেন যে তিনি প্রতিহিংসার রাজনীতি করবেন না, প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে আর করতে দেওয়া হবে না। তিনি বলেছিলেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে সব ক্ষেত্রে এবং সবার আগে বাংলাদেশ স্লোগান তুলেছিলেন। এর কোনোটিই কি আমরা দেখছি আন্তর্জাতিক ক্ষেত্রে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, বাংলাদেশের স্বার্থ কতটা প্রাধান্য দেওয়া হচ্ছে, প্রতিহিংসার রাজনীতি থেকে কতটুকু দূরে থাকছে বিএনপি সরকার, আর আইনের শাসন, বিচার, আদালতের কথা এইগুলো আর নতুন করে নাই বলি। এর কোনোটাই আমরা নিঃসন্দেহে কোনোটাই তার প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবে কিছুই দেখছি না। এবং সেই প্রশ্ন থেকে সম্ভবত খোদ হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন প্রধানমন্ত্রীকে বিষয়গুলো মনে করিয়ে দিচ্ছে। এবং এর থেকেই প্রমাণ হয় যে বাংলাদেশে মাত্র 6 মাসের বয়সী যে সরকার, সেই সরকার এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে
কতটা প্রশ্নবিদ্ধ হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ তাদের স্টেটমেন্টে বলছে, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই যাদের আটক করা হয়েছে, হাসিনা প্রশাসনের সমর্থক থেকে শুরু করে অন্যান্য সাবেক আইন প্রণেতা অর্থাৎ সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ সরকারের সমর্থক, বিভিন্ন কর্মী, কর্মকর্তা, সাংবাদিক রয়েছে তাদের মধ্যে। অন্যদিকে তারা কথাও বলছে যে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ অন্যদের বিরুদ্ধে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও গুমের মতো গুরুতর আন্তর্জাতিক অপরাধের অভিযোগ রয়েছে, সেখানেও বা কতটুকু এগুলো প্রমাণ সাপেক্ষে হাজির করা হচ্ছে বা তাদেরকে কতটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আটক রাখা হচ্ছে। আমরা তো বারবার এই কথা বলে আসছি, বারবার যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এমন না যে আওয়ামী লীগের সবাই কর্মী, সমর্থক বা সেই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সদস্য একেবারে নিরাপরাধ, ধোয়া তুলসী পাতা, নিশ্চয়ই আমরা সে কথা বলছি না। অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, হয়তো বাস্তবতাও রয়েছে, কিন্তু প্রকৃত অপরাধীদের বিচার হোক, সেটি না করে মাসের পর মাস, বছরের পর বছর আদালতে আটকে রাখা হচ্ছে। এবং হিউম্যান রাইটস ওয়াচ মনে করিয়ে দিচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী আমাদের যে অপরাধ ট্রাইব্যুনাল, সেটিতে লিখিতভাবে উল্লেখ করা রয়েছে যে ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া কোনো ব্যক্তিকে অভিযোগ গঠন ছাড়াই 1 বছরের বেশি সময় ধরে আটকে রাখা যায় না। অথচ এই ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় 160 জনেরও বেশি ব্যক্তিকে আটক করে রাখা হয়েছে, যাদের কারোরই জামিন হচ্ছে না। আর জামিন না মঞ্জুর হলে, মানে এই ট্রাইব্যুনালে যদি জামিন না মঞ্জুর হয়, তাহলে সেটার বিরুদ্ধে যে আপিল করার সুযোগ রয়েছে উচ্চ আদালতে, সেটিও নেই। এটি তো শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা বলা হচ্ছে। আর আমাদের সাধারণ যে উচ্চ আদালত, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা নিম্ন আদালত, যাই বলি না কেন, এইসব জায়গা থেকে সাবেক বিচারপতি খায়রুল হক, সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের মতো মানুষদের উদাহরণ টেনে বলা হচ্ছে যে তারা কতটা নির্দয় অবস্থায় রয়েছে কারাগারে, চিকিৎসার সুযোগ সুবিধা পাচ্ছে না, শারীরিক অসুস্থতায় তারা দিনে দিনে নুব্জ হয়ে পড়ছেন। বলা হচ্ছে যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য 85 বছর বয়সী রমেশ চন্দ্র সেনকে আটক করা হয় 2004 সালের 3রা আগস্ট এবং 2026 সালের 7 ফেব্রুয়ারি তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি কারাগারেই ছিলেন। এবং তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে যে তাকে যথাযথ ওষুধ দেওয়া হয়নি, চিকিৎসা দেওয়া হয়নি, জামিন তো হয়নি। একই সঙ্গে তারা আওয়ামী লীগের অন্যান্য নেতাদের বিষয় এখানে টেনে নিয়ে আসছে এবং যারা এই মুহূর্তে আদালতে রয়েছেন, সাধারণ নেতাকর্মী সহ আরও অনেকে, অসহায় সাধারণ মানুষ, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, তাদের যারা আইনজীবী, তারা এখন তাদের মক্কেলদের পরামর্শ দিচ্ছে যে এই মুহূর্তে জামিন হওয়ার আর দরকার নেই। তখন জামিন হলেই পুলিশ নতুন নতুন মামলায় আটক দেখাচ্ছে, শোন অ্যারেস্ট দেখাচ্ছে, পেন্ডিং মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এই কথা তো আমি গত 1 বছর ধরেই বলে আসছি, দেখে তো এসেছি কারাগারের মধ্যে কি অবস্থা, কতটা অসহায় মানবতার জীবনযাপন করছে। হিউম্যান রাইটস ওয়াচ সবশেষে বলছে যে বাংলাদেশ সরকারের উচিত তাদের তত্ত্বাবধানে কারাগারে সংঘটিত সব মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া এবং কোনো অভিযোগ ছাড়াই দীর্ঘ সময় ধরে মানুষকে খেয়াল খুশি মতো আটকে রাখার চর্চা বন্ধ করা হোক। আমরা জানি না যে হিউম্যান রাইটস ওয়াচের মতন আরও অনেক সংগঠন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর আগে দফায় দফায় বিবৃতি দিয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠছে, সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে দেশের বাইরে বিভিন্ন স্থানে, কিন্তু আমরা তার কোনো গুরুত্ব সরকারের পক্ষ থেকে দেখছি না। নিঃসন্দেহে সরকার যা করা করেই যাচ্ছে, জানি না এই পরিণতি কি। আপনাকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই এটি বাংলাদেশের মানুষ অবগত রয়েছেন যে গত রোববার ডিপ্লোম্যাটিক জোনে যা চললো, একাধিক দূতাবাসে, 4টি দূতাবাসে ইমেইলের মাধ্যমে
সন্ত্রাসী হামলা হুমকি দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা যেটি দেখলাম পরবর্তীতে যে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে দাবি করা হলো যে চাঁদার দাবিতে এই সন্ত্রাসী হামলার হুমকি দেওয়া হয়েছে এবং একই সঙ্গে তারা বললো যে এটি একটি ভুয়া গ্রুপের কাজ। ভুয়া গ্রুপের কাজ আবার সন্ত্রাসী হামলা এবং তারা বলছে যে সরকারকে বিব্রত করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই কাজটি করে থাকতে পারে। আসলে বিষয়টি কি এবং এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে কি ধরনের বার্তা যাচ্ছে বাংলাদেশ সম্পর্কে আপনার বিশ্লেষণ? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের পুলিশ এই প্রথমবারের মতো একটা বিশ্ব রেকর্ড করে ফেলছে যে দেশের গুরুত্বপূর্ণ দূতাবাসগুলোয় জঙ্গি হামলার হুমকি দেওয়া হয়েছে, এবং সেই দূতাবাসগুলোর মধ্যে চীন এবং জাপান আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী। আমার জানা মতে আরো কয়েকটি দূতাবাসে গেছে, কিন্তু যেহেতু মানচিত্র কোনো তথ্য উপস্থাপন করে না, সেটা যদি আহ, কোনো গণমাধ্যমে না আসে, সেজন্য সেটা আমি বলতে চাচ্ছি না। কিন্তু একটু ক্রোনোলজিটা দেখুন। 10ই অগাস্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলল, নিরাপত্তা কাউন্সিল, বাংলাদেশে আকিস বা আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট প্রবেশ করছে। এর মধ্যে তো বোমা উদ্ধারের ঘটনা আমরা দেখেছি। এখন চীনা দূতাবাসে এই ঘটনা, জাপানি দূতাবাসে, এবং যেই কথাটা মিডিয়াতে লুকানো হচ্ছে, পুলিশ বলছে চাঁদাবাজির দাবিতে, চাঁদার দাবিতে বা বিকাশ নাম্বার দিয়েছে। দেখুন, এটার একটা অন্য আরেকটা ইম্প্যাক্ট আছে, যে বাংলাদেশে তো 2024-এর 5 আগস্ট থেকে চাঁদাবাজির সাম্রাজ্য চলছে। চাঁদাবাজি কারা করছে সেটাও আমরা জানি। তাহলে পুলিশ কি এবার প্রমাণ করলো যে এই চাঁদাবাজি আন্তর্জাতিকীকরণ হয়ে গেছে, মানে এখন বিদেশিদের কাছেও চাঁদা দেওয়া হচ্ছে, কূটনীতিকদের কাছে? এই বক্তব্যটা কিন্তু বাংলাদেশের এই সরকারের জন্যই ভাবমূর্তিগ্রস্ত। মানে চাঁদাবাজরা এত ব্যাপরোয়া যে এখন কূটনীতিকদের কাছেও চাঁদা চাই। এটা হলো প্রথম ঘটনা। পুলিশ যদি এটা ইচ্ছা করে করে থাকে, তাহলে এই সরকারকে পুলিশ চমৎকার ভাবে স্যাবোটেজ করে দিয়েছে। দ্বিতীয় হলো, যেই কথাটা কেউ বলছে না, যে পুলিশের সঙ্গে তো চীনের রাষ্ট্রদূত ঢাকায় ইয়াও ওয়েনের বাদানুবাদ হয়েছে, ঝগড়া হয়েছে। এই ধরনের ইমেল কোনো দূতাবাসে গেলে, যে কোনো দূতাবাসে, চীন হোক, জাপান হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, তাদের কিন্তু নিজস্ব ফরেন্সিক টিম আছে, গোয়েন্দা টিম আছে এম্বাসির ভিতরে। তারা এটা প্রাথমিক যে পরীক্ষা নিরীক্ষা করে যখন নিশ্চিত হবে যে এটা কোনো উড়ো ইমেল নয় বা এটা কোনো একটা ফালতু জিনিস নয়, তখনই পুলিশকে খবর দিবে। কারণ ওরা তো আর হাস্যকর হবে না। তাহলে পুলিশ নিশ্চয়ই রাষ্ট্রদূতকে এমন কথা বলতে গেছে যে এটা চাঁদাবাজি, এটা এই, ওটা ওই, এর জন্য রাষ্ট্রদূত ঝগড়া করেছেন। আমার একটা প্রশ্ন আছে স্যার, সবচেয়ে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আহ দূতাবাস গুলোর পক্ষ থেকে আমি যতদূর জানি পুলিশকে আগে জানানো হয়নি। চীন বা জাপানের দূতাবাস তারা প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় পুলিশকে ইনফর্ম করেছে, পুলিশ পরবর্তীতে তাদের কাছে গেছে। এখন সাথে আরেকটি প্রশ্ন যে এই যে চাঁদাবাজির কথা পুলিশ উল্লেখ করছে এবং একই সঙ্গে বলছে ভুয়া গ্রুপের কাজ, মানে আমরা পুলিশের বক্তব্য কতটুকু আস্থা রাখবো আপনি সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশ যে জানালো যে চাঁদাবাদ মানে চাঁদার দাবিতে সন্ত্রাসী হুমকি, এই চাঁদার বিষয়টি কি ইমেইলে কোথাও উল্লেখ ছিল? আপনার কি নিজস্ব কোনো সোর্স থেকে জানা গেছে বা দূতাবাস গুলো কি বলছে এই বিষয়ে কিছু বলেছে? দেখুন, যে কোনো দূতাবাসে কিছু ঘটলে তারা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ডেস্ককেই জানাবে, এটাই নিয়ম। যদি বন্ধের দিন হয় তাহলে অন্য বিষয়। হুম, হুম। কিন্তু পুলিশ যে বলছে যে চাঁদার দাবি করেছে, এখন এই কথাটা তো পুলিশের বরাত দিয়ে আমরা শুনছি, কিন্তু দূতাবাসগুলো তো এটা বলছে না। আর চাঁদার দাবি করতো, বিকাশ নাম্বার দিত, ভুয়া হতো, তো দূতাবাসরা তো এত হাস্যকর নয় যে একটি ভুয়া জিনিস নিয়ে তারা এতটা তৎপর হবে যে সেখানে রাষ্ট্রদূত স্বয়ং উপস্থিত। জাপানি দূতাবাসে যখন পুলিশ গেছে ডিবির টিম, তখনও জাপানি রাষ্ট্রদূত ছিলেন। তার মানে বিষয়টা খুব সিরিয়াস। আর বাংলাদেশের পুলিশ যদি বলে যে এটা ভুয়া, বিকাশ নাম্বার ভুয়া, বাংলাদেশের পুলিশ যে কত সত্যি কথা বলে এটা ওই দূতাবাসের কূটনীতিকরা জানেন। কারণ এই যে রংপুরের যে 4জন হিন্দু নিহত হলেন, একজন শিক্ষক, তার স্ত্রী, 2 সন্তান, পুলিশ তো বলে দিল দুজন ধরেছে ইয়াবা আসক্ত।
ইয়াবা আসক্ত ওই বাড়িতে কেন গেছে? ইয়াবা খেতে পাশেই একটা পরিত্যক্ত ভবন আছে, যায় নাই। তারপর পুলিশের গায়ে যে পোশাকটা দেখা যাচ্ছিল সেটা ওই আসামিদের পরিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত গল্প গুজব, জজমিয়া নাটক আমাদের পুলিশ অতীতে এত সাজিয়েছে, এত সাজিয়েছে, এখনো সাজায়, যার জন্য কূটনীতিকরা জানেন যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। কিন্তু ধরুন যদি চাঁদাবাজির ঘটনা হয়, তাহলে তো আমি বলেই দিলাম যে জঙ্গিবাদের ব্যাপারে তো আমাদের উপর তো একটা অ্যালিগেশন, অভিযোগ এসেই গেছে। এখন নতুন অভিযোগ আসবে যে চাঁদাবাজরা কূটনীতিক মিশনে চাঁদা চায়। ওইটা শোনার পর বাংলাদেশে আর কোনো বিনিয়োগকারী আসবে? বিনিয়োগকারী তো আসেই না, আর আসবেও না। কিন্তু এটা কি পুলিশ ইচ্ছা করে করলো? মানে পুলিশের ভিতর কি এই তাদের ভাষায়, মানে যারা এই আওয়ামী লীগ বিরোধী, তারা যে বলেন ফ্যাসিস্ট, তাহলে পুলিশের ভিতরে সেই ফ্যাসিস্টদের কোনো প্রেতাত্মা বা এজেন্ট, তারা কি ইচ্ছা করে এখানে এই চাঁদাবাদী তথ্যটা নিয়ে আসছে, যাতে এই সরকারের আমলে চাঁদাবাজি ব্যাপকত্ব লাভ করছে, বিস্তার লাভ করে একদম শিল্পে পরিণত হয়ে গেছে চাঁদাবাজি। আপনিও জানেন সর্বত্র চাঁদাবাজি। এখন এটা কূটনীতিকদেরকে বলা হলো যে চাঁদাবাজরা কূটনীতিকদের কাছে চাঁদা চাই। এই সমস্ত ফাজলামো করে আমাদের দেশটাকে ধ্বংস করা হচ্ছে। দ্বিতীয় হলো যে এই যে ইমেল গুলো গেল, আপনি জানেন 4টি দূতাবাসে গেছে বলে আমরা জানি, কিন্তু হয়তো ব্যক্তিগত ভাবে আমি জানি যে আরো দূতাবাসে গেছে, সেটা মানচিত্রে আমি বলতে পারবো না। মানচিত্র প্রমাণ ছাড়া কিছু উপস্থাপন করতে দেয় না। তো 4টি দূতাবাসের মধ্যে একটা চীন, একটা জাপান, একটা তুরস্ক, আরেকটাকে পাকিস্তান, সন্ত্রাসী রাষ্ট্র। তো পাকিস্তান, যারা আল কায়দার জনক, যারা আল কায়দার পৃষ্ঠপোষক, তাদেরকেও, তার মানে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে এখন আল কায়দা বা জঙ্গিরা, যে ওদেরকে হুমকি দেয়। এটা কিন্তু ইচ্ছা করে ঘটানো হয়েছে। পাকিস্তান এটা ওদের নামটা ইচ্ছা করে দিয়েছে, ওই যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল তারা, সে মরে নাই, পাকিস্তান ওইখানে তাদের নাম দিয়ে প্রমাণ করলো যে এটা আসলে পাকিস্তান। আর এখন যে হুমকিটা দেওয়া হলো 3 দূতাবাস, জাপানি দূতাবাস, দেখুন, দূতাবাস তো এই মুহূর্তে বাংলাদেশের 1 নম্বর শত্রু যদি বলেন, শত্রু, তাহলে তো ভারতীয় দূতাবাস হুম হুম বা আমেরিকান দূতাবাস, তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হয়েছে কি হয় নাই আমরা তো জানি না। তো এই ঘটনাটা কখন ঘটানো হচ্ছে? যখন পাকিস্তান বাংলাদেশকে কথিত মক্কা চুক্তির নামে, পাকিস্তান আর তুরস্কের যে সামরিক জোট, এখানে যখন বাংলাদেশকে ঢোকাচ্ছে, তখন ওই সমস্ত ঘটনা থেকে, বা এই যে ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর বাতিল হওয়া ভারত সফর নিয়ে যে সমস্ত তর্ক এবং বিতর্ক, এই সবকিছু থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এই ঘটনাটা ঘটানো হয়ে থাকতে পারে। তাহলে এই ঘটনা যদি পাকিস্তান না ঘটিয়ে থাকে, তাহলে কে ঘটালো? তাহলে তারাই ঘটিয়েছে, যারা এই ভারত সফরের বিষয়টা বা মক্কা চুক্তির বিষয়টাকে ধামা চাপা দিতে চাচ্ছে। এখানে কিন্তু জিনিসটা এত সহজ না। পুলিশ বলছে চাঁদা চেয়েছে, বিকাশ নাম্বার ভুয়া। আর এই যে পুলিশ কথাগুলো বলছে, যা আমি আপনি শুনছি গণমাধ্যমে, তো ওই দূতাবাস গুলোতে তো তাদের নিজস্ব এ, অনুবাদক আছে। তারা তো একদম ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ করে সেটা এই রাষ্ট্রদূতকে দিবে, এবং রাষ্ট্রদূত তাদের হোম অফিসে পাঠিয়ে দিবে। আমি তো অবাক হব না যে এইভাবে যদি একটা সিরিয়াস থ্রেট, মানে কূটনৈতিক মিশনে যে থ্রেট, সিরিয়াস থ্রেট, পৃথিবীর কোন দেশে আজ অব্দি, পৃথিবীর কোন দেশে কূটনৈতিক মিশনে ইমেল করে হুমকি দেওয়া হয় নাই। আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, কিন্তু ইমেল করে হুমকি দেওয়া হয় মাত্র একটা দেশে, এবং সেই দেশটির নাম হলো পাকিস্তান। তাহলে কি আমরা তো পাকিস্তান হয়ে গেছি? মানে আমাদের পাকিস্তানে যা ঘটছে এখানেও সেটা ঘটছে, ইমেইলে হুমকি। এবং এটাকে যদি সরকার সিরিয়াসলি না নেয়, আপনি নিশ্চিত থাকুন এর একটা চরম পরিণতি আমাদের দিকে আছে। চীন তো আমাদেরকে টাকা এমনিতেই দিবে না, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই, কেউ টাকা দিবে না। চীন কেন, কেউই টাকা দিবে না। এখন সরকার যে কাজগুলো করছে, এটাকে আমরা ইংরেজিতে বলি সুইসাইডাল, আত্মঘাতী বলো। আপনার অনুমতি নিয়ে আমি 2-3টা তথ্য একটু এখানে সন্নিবেশিত জি। করব। যে দেখুন, ড্যামরাতে যে বোমা ধরা পড়লো, ডেটো বোমা,
ডেটো বোমা বলতে মানে ছোট বোমা, যেটা আপনি পানির বোতলে বা এমনকি ইনজেকশনের সিরিঞ্জে ওই বোমাটা বানানো যাবে, কিন্তু এগুলো সব প্রাণঘাতী বোমা। তো এই ডেটো বোমার সাথে সংশ্লিষ্ট যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, একজনকে বলা হয়েছে সে দাওয়াতুল ইসলামের সদস্য। দাওয়াতুল ইসলাম কিন্তু আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ আল কায়দার সহযোগী সংগঠন। দাওয়াতুল ইসলাম পুলিশ বলেছে। তাহলে আপনি অন্য ঘটনায় সাভারে আপনি শুনেছেন যে বাড়িতে রেড করা হয়েছে, এটা বলেছে জেএমবি, পুলিশ বলে এটা নিও জেএমবি। আসলে ইংরেজিতে কোনো শব্দ এই জঙ্গি গোষ্ঠীর ক্ষেত্রে হয় না। যেমন ইসলামিক স্টেট যেটাকে আমরা বলি, ওটার অরিজিনাল নাম হলো দায়েশ, আল কায়দা, বোকো হারাম, আল শাবাব, এইগুলো আরবি নাম। তো এই যে নিও জেএমবি, আমি মানচিত্র অনুষ্ঠানে বলেছিলাম সম্ভবত, যে এই জঙ্গি সংগঠন তার কোনো মিষ্টি বিরিয়ানির দোকান না, যে নিউ অমুক সুইট, নিউ তমুক বিরিয়ানি, এগুলো সব ফাজলামো হচ্ছে। জঙ্গি বাংলাদেশে ঢুকে গেছে, জঙ্গি বাংলাদেশে ঢুকে গেছে, এবং সেই জঙ্গি আল কায়দা। এটা এখন বর্তমান সরকার ধামাচাপা দিতে চেষ্টা করছে, যেটা ঠিক এই বিএনপি সরকার 2001 থেকে 2006 তখনও এই কাজ করেছিল। আপনি বলবেন 2001 2006 তো এটা বিএনপি জামাত জোট সরকার ছিল, এখন তো বিএনপি জামাত যুক্ত সরকার, কি তো বরঞ্চ এটা আরো ভয়ঙ্কর, এটার সঙ্গে এখন ইউনুসও আছে। তো এই 2001 থেকে 2006 যে ধামাচাপা দেওয়ার পর 5-এ যে ঘটনা ঘটলো, দেশব্যাপী সিরিজ বোমা হামলা, এই সরকার আমাদের গোটা জাতিকে, দেশকে মহা বিপদের দিকে নিয়ে যাচ্ছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে এই সমস্ত জিনিস নিয়ে যে ফাজলামো হচ্ছে, দূতাবাসে হামলার হুমকি। আমি আপনাকে একটা তথ্য, আপনি যদি অনুমতি দেন, আমি বলতে চাই, যেহেতু মানব আহ, মানচিত্র বলবে যে আমরা তো কোনো আনভেরিফাইড সোর্সের কোনো কিছু বলবো না, তারপরে বলি, আমি দায়িত্ব নিয়ে বলি যে দূতাবাস তো চারটা না, দূতাবাস তো আরো কয়েকটা আছে। সেই দূতাবাসগুলোর নাম তো গভর্নমেন্ট বলছে না। কেন বলছে না? বা ওই দূতাবাসগুলো ইনফর্মই করেনি গভর্নমেন্টকে। আপনার মনে তার মানে আছে আপনি বলতে চাচ্ছেন আরো অনেক দূতাবাসকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে? এর চেয়ে 4-এর থেকে বেশি আরো আছে, জি। আচ্ছা। এবং আপনার মনে আছে যে ইউনুস জামানায় একটি জঙ্গি গোষ্ঠী আমেরিকান দূতাবাসের হামলার প্রস্তুতির অংশ হিসেবে আমেরিকান এমবেসি সংলগ্ন খেলার মাঠে খেলার ছলে তারা রেকি করছিল, এটা তো আপনি গণমাধ্যমে দেখেছেন। এখন আসলে মার্কিনীদের বলুন বা অনেক দেশেরই বলুন, এই সরকারের উপর কোনো আস্থা নাই, বিশেষ করে জঙ্গির ক্ষেত্রে নাই বলে তারা এই কথাটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে আর জানায়নি। আমি তো আপনাকে বলছি দায়িত্ব নিয়ে যে আরো কিছু গুরুত্বপূর্ণ দেশের দূতাবাসে একই হুমকি দেওয়া হয়েছে। এবং যেহেতু আহ, তাহলে তাহলে হ- তারা তারা কেন সরকারকে ইনফর্ম করছে না? তারা কেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইনফর্ম করছে না? ওরা তো জানে যে এদেরকে ইনফর্ম করে কোনো লাভ নেই, কারণ এরা এটাকে ধামাচাপা দিবে। যার জন্য ওই দূতাবাসগুলোর একটি, আমি নাম বলতে পারবো না, বলবো না, অবশ্যই পশ্চিমা দূতাবাস, না তারা থামলে ফর্মালি কিছু তো তাদেরকে করতেই হবে। তারা তো বাংলাদেশে তাদের কার্যক্রম চালাবে, কিন্তু বাংলাদেশ আমি গভর্নমেন্টকে তো অবগত করতে হবে। একটা উত্তর দেই। তারা সরকারকে না জানিয়ে তাদের দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে বা ইনভলভ করেছে এটাকে তদন্ত করার জন্য, যাতে ওরা যখন ইনফর্ম করবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে, তখন যেন আবার ওই আরেকটা জজ মিয়া নাটক না বানানো যায়। ওরা আচ্ছা। তথ্য প্রমাণ সহ, মানে আপনিও জানেন যে ইমেইল আপনি যদি ভিপিএনও ব্যবহার করেন, সেটাও কিন্তু ফরেনসিকে ধরা পড়ে যাবে যে ইমেইলটা কোথা থেকে পাঠানো হলো। তো টিভি যে বলছে এটা চাঁদাবাজির হুমকি, বিকাশের লোক ধরেছে, তো ইমেইলটা কোথা থেকে আসছে সেটা বার করুক, আমরাও দেখতে চাই। এবং দেখুন কি চমৎকার একটা বিবৃতি, ওরা বলছে চাঁদাবাজির হুমকি, বিকাশ নাম্বার দিয়েছে, আপনি গণমাধ্যমে দেখবেন বিকাশের কিছু নিরীহ লোককে নাম দেওয়া হয়েছে, ওরা এসব জানেই না, পুলিশ বলছে। আরে বাংলাদেশের পুলিশ তো উল্টা বলে যে বিকাশের লোক ওই সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত, এটা না বলে কি বলছে, নিরীহ লোকদের নাম দিয়েছে, ওরা জানেই না। তার মানে পুলিশ তো আসলে ওই যে চাঁদাবাদী তথ্যটা উপস্থাপন করে সেইখানে যে বিকাশ ইত্যাদি গল্প ফাঁদছে, সেটার কারণে যেন আরো কিছু লোককে ধরতে না হয়, আগেই তাদেরকে দায় মুক্তি দিচ্ছে যে এরা কিছু জানে না, এরা নিরীহ। পুরো ঘটনাটা আমি আপনাকে বলছি,
যে এই জঙ্গি হামলা নিয়ে যে খেলাধুলা শুরু হয়েছে, এটা পরিণতি ভালো না। স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের ওই প্রতিবেদনকে ডিনাই করেছেন এবং বলেছেন যে এটি গুরুত্বের সহকারে নেওয়ার কিছু নেই। আমার প্রশ্ন হচ্ছে যে কেন সরকার এটি হাইড করার চেষ্টা করছে? যদি হাইড করে থাকে তাহলে কেন হাইড করার চেষ্টা করছে? এবং আমি আপনার সঙ্গে মানে এই প্রশ্নের সঙ্গে একটি বিষয় জুড়ে দিতে চাই। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি রোববার একটি মন্তব্য করেছেন যে 24 আন্দোলন ফাইনাল যুদ্ধ ছিল না, ওটা ছিল রিহার্সেল, সামনে আরো অনেক বড় যুদ্ধ। 24 আন্দোলনকে ঘিরে কি হয়েছে, কারা প্লট নির্মাণ করেছিল, কোন ধরনের তৃতীয় পক্ষ এখানে ক্লিন মিশনের সাথে জড়িত ছিল, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বা কতটুকু করেছে আওয়ামী লীগ সরকারের, এগুলো আস্তে আস্তে সব ক্লিয়ার হচ্ছে। জামাতে আমিরের এই বক্তব্যের সঙ্গে আপনি কোনো ইঙ্গিত পান কিনা আগামী দিনের রাজনীতি নিয়ে? আপনার এই প্রশ্নের দুটো উত্তর। তো উনি বলেছেন যে জাতিসংঘের এই রিপোর্টটি অনুমান নির্ভর এবং এটা সরকার আমলে নিচ্ছে না। তো এটা ওনাকেই আমি বিনয়ের সাথে জানতে চাইবো যে এই রিপোর্টটা অনুমান নির্ভর। আর যখন জাতিসংঘ বললো 800 কতজন মারা গেছে, ওইটা একদম সলিড, ওইটা দিয়ে মামলা করা যাবে, সাজা দেওয়া যাবে। আপনাদের পক্ষে যেটা যায় সেইটা হলো একদম মানে কোরআনের বাণী, বাইবেলের বাণী, আর যেটা পক্ষে গেল না সেটা অনুমান নির্ভর। এক। দ্বিতীয়, আপনার যে প্রশ্নের উত্তর, দেখুন জামাত আর এনসিপি, শফিকুর রহমান সাহেব বা আসিফ, যে ওই যে এনসিপির একজন আছে আসিফ, কি যেন, আসিফ মাহমুদ, এরা তো আসলে একই। সেই হুম, তো অবশ্যই। বলেইছিলেন, জি, বলেইছিলেন যে 24-এ সেই অভ্যুত্থান যদি ব্যর্থ হতো, ওনাদের সশস্ত্র আন্দোলনের বা সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল। উনি তার মিথ্যা কথা বলেননি, ওনার তো প্রস্তুতি ছিল, অস্ত্র তো পাকিস্তান থেকে এসেছে। স্নাইপার রাইফেল গুলা কারা এনেছে, কারা স্নাইপার চালিয়েছে, এগুলো আমরা জানি, একদিন আসবে সামনে। এখন জনাব শফিকুর রহমান যে কথা বলেছেন, এখানে কিন্তু জনাবটা আমি ইচ্ছা করে ব্যবহার করছি, কারণ এরা সবাই গুণীমানী মানুষ তো ভাই। আমরা হলাম বাঙালি জাতি, আমাদের কোনো দাম নাই। তো উনি যখন বলেছেন যুদ্ধ হবে, আসলে যুদ্ধের প্রস্তুতি চলছে। সেই যুদ্ধের প্রস্তুতি স্বরূপ আল কায়দা প্রবেশ করেছে। সেই যুদ্ধের প্রস্তুতি স্বরূপ দূতাবাসে জঙ্গি হামলার হুমকি দেওয়া হচ্ছে। সেই যুদ্ধের প্রস্তুতি স্বরূপ পুলিশ বলছে এটা চাঁদাবাজির ঘটনা, মেটিকুলাস ডিজাইন। আরেকটি মেটিকুলাস ডিজাইন চলছে। জামাত তো একদম মানে তাদের তো তৈরি ফলের থালটা বিএনপি কেড়ে নিয়েছে। 2026 সালের 12 ফেব্রুয়ারি তো জামাত নিশ্চিত ছিল ক্ষমতায় আসবে, এবং জামাত এখন নিশ্চিত যে নির্বাচন দিলে জামাতের 300 আসনে হয়তো 290টা আসনই তারা পাবে, এটা তারা মনে করে। কাজেই এখন যেহেতু নির্বাচন আর দেওয়ার সুযোগ নাই, আপনি নিশ্চিত থাকুন যে শফিকুর রহমান সাহেবের কথাটাকে আপনি একেবারেই কথার কথা ধরেন না। আর শফিকুর রহমান সাহেব সাধারণত কথার কথা বলেনও না। যেমন বলেছিলেন কর্মজীবী নারীরা প্রস্টিটিউট, বেশ্যা, পতিতা, এটা উনি একদম ওনার হৃদয়ে যে কথাটা সেটাই উনি বলেছেন। উনি কোনো ভনিতা করে কিছু বলেন না। তো এটাও উনি ভনিতা করেননি। যুদ্ধ হবে, যুদ্ধের প্রস্তুতি তারা নিচ্ছেন, কিন্তু বিএনপি সেই যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে অবগত নয়। আর বিএনপির ভিতরে জামাতের অসংখ্য এজেন্ট ঢুকে গেছে, বিএনপির ভিতর পাকিস্তানের বিপুল এজেন্ট ঢুকে গেছে। তারা সবাই মিলে তারেক রহমান সাহেবকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, সেটা যেদিন যেই দিনটা আসবে তারেক রহমান সাহেব বুঝবেন যে উনি কাদের সঙ্গে বসবাস করেছেন। আবার বলছি আপনাকে যে তারেক রহমান সাহেবের ক্ষতি করার জন্য আওয়ামী লীগের প্রয়োজন নেই, আওয়ামী লীগ ক্ষতি করবেও না। তারেক রহমান সাহেবের কোনো বাইরের শত্রুর প্রয়োজন নেই। তারেক রহমান সাহেবের ঘরের মধ্যে এবং ওনার আঙিনায়, আঙিনায় মানে জামাত, এরাই ওনাকে সর্বনাশ করবে। বিএনপি সরকারের জন্য ভয়ঙ্কর বিপদ ধেয়ে আসছে। বিএনপি সেটা বুঝতেছে কি বুঝতেছে না আমি জানি না, কিন্তু ভয়ঙ্কর বিপদ বলতে ভয়ঙ্কর বিপদ। আবারও বলছি, আগের বার বলেছিলাম এই মানচিত্র অনুষ্ঠানে যে জঙ্গি ইস্যু নিয়ে হেলাফেলা করার কারণে এই সরকারের প্রতিটি লোকের উপরে নিষেধাজ্ঞা আসবে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। আজকে বলছি যে এই যে জঙ্গি হামলার হুমকি দেওয়া হলো দূতাবাসগুলোয়, এটাকে নিয়ে যদি আপনারা আহ ফাত্রামো করেন, ফাজলামো করেন, ইয়ারকি করেন, এর খেসারত আমাদের সবাইকে দিতে হবে। হচ্ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে দেশ পড়ে গেছে অলরেডি, নাকি পড়তে যাচ্ছে, নাকি নিষেধাজ্ঞা আসবে, বিষয়টা কি বলতে আন্তর্জাতিক হবে? আন্তর্জাতিক নিষেধাজ্ঞাটা তো বজ্রপাত না, যে হঠাৎ করে পতিত হয়, বা হুম, ধূমকেতুও হুম। না।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞাটা একটা প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়া বা পাইপলাইন, সেই পাইপলাইনে বাংলাদেশ ঢুকে গেছে। এখন এই পাইপলাইন থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, আসলে বের হয়ে আসা যায় না আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পাইপলাইন থেকে, হয়তো একটু দেরি করে দেওয়া যায়, বিলম্বিত করা যায়, আখেরে আমাদের উপরে নিষেধাজ্ঞা আসতেছে। এখন জাতিসংঘের পক্ষ থেকে বা বিভিন্ন ধরনের মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে তো এই ধরনের ইনফরমেশন মাঝে মাঝে আমরা দেখি যে অমুক রাষ্ট্রে জঙ্গিবাদ বিস্তার করছে, অমুক জায়গায় জঙ্গিবাদ উত্থান করছে, কিন্তু এই ধরনের অভিযোগ এলেই কি তাই সেই রাষ্ট্রগুলো বা সংশ্লিষ্ট দেশগুলো নিষেধাজ্ঞার মুখে পড়ে? না, আপনি তো জাতিসংঘের একটি রিপোর্টের ভিত্তিতে তো দেশের সাবেক প্রধানমন্ত্রী সহ অনেকের বিচার করছেন, তাই না? জাতিসংঘের রিপোর্টই তো। আপনি তো সেটা বলছেন, এটা একদম বাইবেলের বাণী। তো ওইটা যদি বাইবেলের বাণী হয়, তাহলে এটাও বাইবেলের বাণী। আপনি তো একটা মানবেন অন্যটা মানবেন না, এটা তো হয় না। জাতিসংঘের রিপোর্ট মাত্র, আর কিছুই না। জাতিসংঘ বলে দিচ্ছে যে এখানে 800 না কয়শো লোক মারা গেছে, সেটার ভিত্তিতে আপনি দেশের সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছেন। অথচ যে জাতিসংঘের ভলকার টুর্ক বা আন্তনিও গুতেরেস, এরা তো ইউনূসের বন্ধু। ভলকার তুর্কের বিরুদ্ধে তো অসংখ্য অভিযোগ আছে, অসদাচরণের অভিযোগ। তো এইগুলোও তো হওয়ার পরেও তো আপনি সেই রিপোর্ট নিয়ে নাচতেছেন। আপনি সেই রিপোর্ট নিয়ে দেশের সব থেকে প্রাচীনতম রাজনৈতিক দলকে এবং আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করছেন। তাহলে ওইটা সত্যি হলে এটাও সত্যি, আর যদি এটা মিথ্যা হয় ওইটাও মিথ্যে। এইটা যদি অনুমান নির্ভর হয় আল কায়দা, তাহলে ওইটাও অনুমান নির্ভর। তাহলে পুরো বিচারটাই অনুমান নির্ভর। আপনাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে কোনটা সত্যি। যে স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেছেন যে এই রিপোর্টটি অনুমান নির্ভর, আমরা ওনার কথাটা মেনে নিব। যদি ওই রিপোর্টটিও অনুমান নির্ভর হয়, যেখানে বলা হয়েছে 800 লোক মারা গেছে, এটা অনুমান নির্ভরিত। জাতিসংঘকে এটা বাংলাদেশে তদন্ত করছে নাকি? ওইখানে ইউরোপের লোকেরা ওনাদেরকে বসিয়ে চা কফি এবং অন্য জিনিস খাইয়ে যে কাগজ ধরিয়ে দিচ্ছে, ওইটাই জাতিসংঘের রিপোর্ট। এইগুলো তো বললে হবে তবে না। তাহলে এখন বলছে কারা? সরকার একটা আপনি হর্নস অফ ডায়ালগ, সরকার একটা হর্নস অফ ডায়লেমাতে পড়ে গেছে, উভয় সংকট। আপনাকে বলতে হবে জাতিসংঘের সবকিছু দৈব বাণী, যা বলে হুম। সবই দৈব বাণী। তাহলে তো আল কায়দা আসছে, এটাও দৈব বাণী। এবং শেখ হাসিনাকে যেই রিপোর্টের ভিত্তিতে বিচার করছেন, সেটাও দৈব বাণী, সমস্যা নাই। আর যদি বলেন এটা অনুমান নির্ভর, তাহলে ওইটাও অনুমান নির্ভর। এবং এই সালাউদ্দিন সাহেবের এই বক্তব্য আপনি লিখে রাখেন, যখন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারটা আদালতে যাবে, তখন এই রেফারেন্সটাই আসবে যে জাতিসংঘ অনুমান নির্ভর কথা বলে। দেখবেন আপনি এটা আসবে, এই আদালতে বলা হবে, ম্যাজিস্ট্রেট কোর্টে, যেটা অনুমান নির্ভর। আপনারা ফেঁসে যাচ্ছেন, কারণ কি? একটি মিথ্যা যখন আপনারা তৈরি করছেন, সেই মিথ্যা দিয়ে আপনারা এত বড় ঘটনা ঘটাচ্ছেন, তো সেই মিথ্যার বাদে আপনারাই এখন পড়ে গেছেন। এখন যদি আপনারা এই জাতিসংঘকে ডিসক্রেডিট না করতে পারেন, ডিসক্রেডিট মানে তাদের কথাকে উড়িয়ে না দিতে পারেন, যে না ওইটাও বাদ, ওইটাও বাদ, ওই রিপোর্টটাও বাদ, নতুন করে তদন্ত হবে, তাহলে বাংলাদেশ বেঁচে গেল। আর যদি ওইটাকে চালু রাখেন, এটাও চালু থাকবে এবং বাংলাদেশের দিকে নিষেধাজ্ঞা ধেয়ে আসছে। না, যদি তাই হয়, আহ, মানে সন্ত্রাস বা জঙ্গি গোষ্ঠীর তো নানান ধরনের উদ্দেশ্য থাকে, এক এক দেশে এক এক ভাবে তারা বিস্তার লাভ করে। বাংলাদেশে আহ কথিত ধর্মীয় জঙ্গিবাদী গোষ্ঠী তাদের একটা লক্ষ্য থাকতে পারে, কিন্তু তাদের সঙ্গে রাজনৈতিকভাবে বিশেষ গোষ্ঠীর সম্পর্কটা কি, কারা খেলছে? জঙ্গি গোষ্ঠীদের মোটা দাগে সব জঙ্গি গোষ্ঠীর লক্ষ্য হলো খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা। হুম। আর সেখানে রাজনৈতিক দল যদি বলেন আপনি জামাত ইসলামী, এরা কিন্তু মুসলিম ব্রাদারহুড থেকে জন্ম নেয়া, এবং মুসলিম ব্রাদারহুড কিন্তু ওই একই খেলাফত রাষ্ট্র। মানে অনেকটা ওই যে হিজবুত তাহরিরদের যেটা, একই রকম। তো জামাতে ইসলামী তো অরিজিনালি গণতন্ত্রে বিশ্বাস করে না। ওরা তো আল্লাহর আইন নামে বলতে যেটা বোঝায় সেটা খেলাফত রাষ্ট্র। তো জামাত খেলাফত রাষ্ট্র চায়, হিজবুত তাহরির খেলাফত রাষ্ট্র চায়, জঙ্গিরাও খেলাফত রাষ্ট্র চায়। এখন আপনি বুঝে নিন যে জঙ্গিদের সহযোগী শক্তি এখানে কারা। বিএনপি তার খেলাফত রাষ্ট্র চায় না, আওয়ামী লীগ তো চাওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে যারা বাংলাদেশকে খেলাফত রাষ্ট্র বানাবে, যেই খেলাফত রাষ্ট্রে এমনকি তারেক রহমান সাহেবের রাজনীতি করার কোনো অধিকার থাকবে না। মানে একদম সহজ করে বলি, যে আগে 2024 প্রক্রিয়া শুরু হয়েছে,
সেটাকে এখন সার্জিক্যাল ফর্মে নিয়ে যাওয়া হয়েছে। এই জঙ্গি গোষ্ঠীর তৎপরতার মাধ্যমে যদি খেলাফত প্রতিষ্ঠা করে, শুধু -2 না, মাইনাস ডেমোক্রেসি, বাংলাদেশের গণতন্ত্র থাকবে না, বাংলাদেশে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এবং যেটা রেজেপ তাইয়েপ এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট, উনি চান, আমরা সেই পথে হাঁটছি। আমরা শেষ করার আগে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সরকার কি তাহলে আসলে হাত পা গুটিয়ে বসে আছে আপনার মনে হয়? মাঝে মাঝে তো ধরা হচ্ছে জঙ্গি নেই, তারপরও বলা হচ্ছে যে অমুকে জেএমবির সাথে সম্পৃক্ত ছিল, অমুক ওই সংগঠনের সঙ্গে জড়িত ছিল। তো আহ সরকার কাজ কি করছে না আপনার মনে হয়? সরকার বলতে যদি একটা দেহ বুঝি, এই দেহটার মাথা কোথায় আমরা তো খুঁজে পাই না ভাই। আসলে যে দেশকে চালাচ্ছে আমরা কি জানি? যে পররাষ্ট্র নীতি যদি আপনি বলেন, তো দেখা যায় পররাষ্ট্র নীতির সিদ্ধান্ত একজন ব্যক্তি নিচ্ছে, একজন ব্যক্তি মাত্র। সেখানে তো প্রধানমন্ত্রীর কোনো কিছু আছে বলে মনে হয় না। সরকার বলে কোনো কিছু নাই। এখানে একটা খিচুড়ি অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন খিচুড়ি, মানে এখানে চাল ডাল অনেক কিছু আছে। তো এরা কখন কি করছে বুঝতে পারছে না। কিছুদিন আগে দেখলে বোমা উদ্ধার হলো, এখন আবার বোমা উদ্ধার বন্ধ হয়ে গেছে। আপনার কি মনে হয় যে ওই জঙ্গিরা তাহলে সব প্রেসার কুকার বুড়িগঙ্গাতে ফেলে দিয়েছে? এটা ফেলে নাই তো। তো লোক ছিলেন এক সময়, তারপরে এখন তো নিজে সক্রিয় রাজনীতির সঙ্গেও আছেন। তো আমি রাজনৈতিক কিছু প্রসঙ্গ নিয়ে আগে কথা বলি, পরে সামরিক বাহিনী নিয়েও একটু কথা বলতে চাইবো যদি আপনার সময় থাকে। আপনি দেখছেন এর মধ্যে আমাদের নতুন একজন আমরা রাষ্ট্রপতি পেয়েছি, এবং নির্বাচিত হয়েছেন উনি অনেক বছর পরে। নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচন কিরকম হয়েছে সেটা নিয়েও নানা আলোচনা হয়েছে। কারণ এমন একটা নির্বাচন হয়েছে যে নির্বাচনে আবার 70 ধারার প্রয়োগ ছিল। 70 ধারার প্রয়োগ থাকার মানে এখানে অনেকটা প্রকাশ্যে নির্বাচন, কে কাকে ভোট দিল সেটাও জানা গেল। যে ভোটে প্রকাশ্য হয় সেটা নির্বাচন কিভাবে হয় সে এটা নিয়েও আবার একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রশ্ন করেছেন, এবং উনি নির্বাচনে অংশই নেন, ভোট দিতে জানেন। তারপর আমরা একজন খুবই মানে সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পেয়েছি। রাষ্ট্রপতি নির্বাচনের পর রাষ্ট্রপতি আমার প্রথম উনি একটা শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেছেন। 4 জন নতুন মন্ত্রী পেয়েছি আমরা, একজন মন্ত্রীর প্রমোশন হয়েছে। তো অনেক কিছু আমরা দেখলাম। আমি এটা নিয়ে একটু অপসের কথা বলছি যে এই যে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, এবং 4 জন নতুন মন্ত্রী নিয়োগ করা, এবং কেন তাদের নিয়োগ করা হলো, এত বড় মন্ত্রিসভা আমাদের দরকার আছে কিনা, কি মনে করেন আপনি? মানে আপনার দল কি মনে করে, আপনি কি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। নতুন নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সজ্জন এবং ক্লিন ইমেজের একজন মানুষ। তেমন একজন মানুষকে বিএনপি সরকার যেহেতু নির্বাচিত করেছেন, আমরা সকলের পক্ষ থেকে তাকে মানে মানে অসীম ধন্যবাদ আমরা জ্ঞাপন করতে পারি, এবং আমাদের জনতার দলের পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবাদে মন্ত্রণালয় পরিবর্তন, কোনো মন্ত্রীর পদোন্নতি, কোনো নতুন মন্ত্রী নিয়োগ, সবকিছু এটাকে খুবই রুটিন অ্যাফেয়ার বলে আমি মনে করি। তবে এত বড় মন্ত্রিসভার কোনো প্রয়োজন বাংলাদেশের জন্য কখনোই ছিল না। এটা দিন দিন বাড়তে শুরু করেছে, আরো হয়তো ভবিষ্যতে বাড়বে, এবং মন্ত্রী এবং উপদেষ্টা মিলে যে সংখ্যা আছে সেটা বাংলাদেশের জন্য একটা বাড়তি সংখ্যা বলে আমি মনে করছি। এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের জন্য প্রশাসনিকভাবে দুর্বলতা, সেটা হচ্ছে যে এই মন্ত্রণালয়গুলো কিন্তু ক্লাস্টার সিস্টেম করা উচিত, যেটা দল করে গ্রুপ করে যদি করা যেত তাহলে মন্ত্রীর সংখ্যা কমানো যেত। এবং গত 6 মাসে আমরা সরকারিভাবে রাষ্ট্রের যে বিভিন্ন মন্ত্রণালয়ের যে কার্যক্রম, সেখানে খুব ইতিবাচক কোনো উন্নতি আমরা কিন্তু লক্ষ্য করছি না। সুতরাং প্রশাসনিক বিষয়গুলিকে সামাল দেওয়ার জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে যে জটিলতাগুলো তৈরি হয়েছে, সংকট তৈরি হয়েছে, গ্যাস এবং বিদ্যুতের সংকট শুরু হয়েছে, মানে শিল্প প্রতিষ্ঠান বিশেষ করে রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি প্রায় 900 বন্ধ হয়ে গেছে, এগুলি এবং আর্থিক খাতে যে বিভিন্ন অনিয়ম হচ্ছে, সবকিছু মিলে খুব একটা অস্থিরতার ভিতর দিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতি ধাবিত হচ্ছে। সুতরাং এত বড় একটা মন্ত্রিসভা থেকে যদি এটার সুফল পাওয়া না যায়, তাহলে এটাকে তো অপচয় বলেই আমি ধারণা করছি, সেরকম দিকেই এগোচ্ছে।
জি, এর সময় আরেকটা বিষয় বেশ আলোচিত হচ্ছে, এখনো হচ্ছে, কদিন আগে আরো বেশি বেশি হতো। সেটা হলো যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে একটি আলোচনা। উনি ভারত যাবেন কি যাবেন না, গেলে কি হবে না গেলে কি হবে, আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক, এবং উনি গেলে অথবা না গেলে সেই সম্পর্কে টানাপোড়েন কোন পর্যায়ে পৌঁছবে, এসবই আপনি জানেন, আমার নতুন করার কোনো দরকার নেই। আপনি নিজে কিভাবে দেখেন এই যাওয়া না যাওয়া, এই বিষয়গুলো? যে এই বিষয়টা আমার মনে হয় যে বাংলাদেশের কূটনীতির ইতিহাসে সবচেয়ে বিব্রতকর একটা অবস্থায় উভয় দেশে পড়েছে। আমি বিষয়টাকে একেবারেই খুবই চুলচেরা যদি বিশ্লেষণ করতে চাই, উভয় দেশের পক্ষ থেকে বিষয়টাকে আমি এভাবে দেখতে চাই। যেমন ভারত একাধিকবার আগ্রহ প্রকাশ করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতে নেয়ার জন্য, কিন্তু সেখানে পদ্ধতিগত কোনো বড় ধরনের ভুল হচ্ছে। কেন বাংলাদেশ মনে করছে না তাদের এই আমন্ত্রণটা সম্মানজনক? কেন প্রথম মিটিংটা আপনার ব্রিক্সের সাইড লাইনে হতে হবে? সো এই প্রশ্নগুলি বড় ধরনের একটা উদ্বেগ তৈরি করেছে। দ্বিতীয়ত আসি যে বাংলাদেশের পক্ষ থেকে রেসপন্সটা যেটা হয়েছে সেটাও যথাযথ হয়নি বলে আমি মনে করি। এটা ভারত এবং বাংলাদেশের যে কূটনীতি, এটাকে আমি শিশুতোষ কূটনীতি বলে মনে করি। ছেলে খেলার মতো, খেলতামাশার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি চিন্তা করুন, মানে এই যে 54 বছরে এরকম কোনো কূটনৈতিক জটিলতা আপনি দেখেছেন কিনা আমি জানি না। তো যাই হোক, আমার দৃষ্টিতে মনে পড়ছে না। এখন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ভারতে যাবেন, বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক যে বিষয়গুলি আছে এগুলি এত জটিল এবং এত কঠিন, এবং সেটার ক্ষেত্রে দ্বিপাক্ষিকভাবে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের বসার কোনো বিকল্প নাই। আমরা দেখতে পেয়েছি যে 5ই আগস্টের পরে, আওয়ামী সরকারের পতনের পরে, শেখ হাসিনার পতনের পরে ভারত মনস্তাত্ত্বিকভাবে এবং নৈতিকভাবে একটা পরাজয় বরণ করেছে বলে ধরে নেওয়া হয়েছে। এবং সেই কারণেই আপনি খেয়াল করুন যে 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ ভারতের সকল প্রকার সম্পর্কের দরজা কিন্তু একটার পরে একটা বন্ধ হয়ে গেছে। রাজনীতি, কূটনীতি, বাণিজ্য, এমনকি চিকিৎসার জন্য যে বাংলাদেশিরা যেত, সে ভিসা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। সুতরাং ভারত এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। সে সময় ভারতের সেনাবাহিনী প্রধান বলেছিলেন যে একটা রাজনৈতিক সরকার আসলে এই সমস্যার সমাধান হবে। তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করলাম যে রাজনৈতিক সরকার একটি আসলো। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী কেন ভারতে না গিয়ে চীনে গেলেন বা মালয়েশিয়ায় গেলেন, সেটা নিয়ে বিস্তৃত আলোচনা হলো। তারপরে ভারত থেকে একাধিকবার আমন্ত্রণ জানানো হলো, এবং এই যে আমন্ত্রণটা জানানো হচ্ছে সেটাকে বাংলাদেশ সম্মানবোধ করছে না। এখানে বড় একটা জটিলতা তৈরি হয়েছে। সুতরাং আমরা গত সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের কথাবার্তা যে দেখছি, এর অনেক আপত্তিকর কথাবার্তা পর্যন্ত আসছে। বিনা সিকরি বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশ্ব পর্যায়ে নেতৃত্বে আনতে যাচ্ছেন, বা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভুল করছেন। এমন হবে কেন? আমাদের তো বিনা পয়সায় বিনা স্বার্থে এত বড় উপকার করার কথা না। কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশকে এই বিষয়টা বিবেচনা করতে হবে। বাংলাদেশ যে দুটো শর্ত দিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ওসমান হাদির আসামিদের ফিরিয়ে দেওয়া, এই বিষয়গুলো কোনো সহজ বিষয় নয়। তাহলে এত কঠিন কঠিন শর্ত দেওয়ার মানেটা কি? এখন দেখুন, বিষয়টা হচ্ছে এই ভিজিটের সাথে, মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশের ভারতে ভিজিটের সাথে এই আমাদের 18 কোটি মানুষের এবং ভারতের 143 কোটি মানুষ বা 50 কোটি মানুষের ভাগ্যের সাথে জড়িত। সুতরাং এই বিষয়টা এত মানে খেলতামাশার ভিতরে দেখলে হবে না। তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত চারদিক থেকে ঘিরে আছে। চীনের সাথে এটার কোনোভাবে মেলানো সম্পর্ক এটা সম্ভব নয়, প্রয়োজন। আমাদের দেখতে হবে আমাদের স্বার্থ কোথায়। এই ভিজিট যদি না হয় তাহলে উভয় দেশে ক্ষতিগ্রস্ত হবে। এখানে অনেকগুলি বিষয় আছে। এক্সট্রাডিশনের যে চুক্তি আপনার যে শর্ত দিয়েছে শেখ হাসিনার, এটা কি সহজ কোনো বিষয়? আপনি অগস্তো পিনোশের কথা চিন্তা করেন, পিনোশোকে কি ফেরত নিতে পেরেছে? ব্রিটেন তাকে এক বছর আইনি লড়াইয়ের পরে তারপরে পিনোশোকে দিতে রাজি হয়েছে। কিন্তু দেখুন, বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী সেখানে আশ্রয় নিয়েছেন, এই আশ্রয়ের মধ্যে কি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ছিল না? শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতে যান, তখন তো যে কোনো ব্যবস্থায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তিনি দিয়ে গিয়েছেন। এটার সমঝোতার মাধ্যমে হয়েছে। এখন ভারতের সেনাবাহিনী প্রধান দাবি করেছেন যে
বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তখন তাদেরকে অনুরোধ করেছে বলে তারা শেখ হাসিনাকে নিয়েছেন। এখন বিষয়টা যেটাই হোক না কেন, আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতের ক্ষেত্রে, সুতরাং প্রত্যর্পণের বিষয়টি ভারত সহজে করবে না, এটাই স্বাভাবিক। সুতরাং এরকম কঠিন শর্ত দিয়ে ভারতের সাথে বসার সম্ভাবনা আমি দেখি না অন্তত। তারপরে বিষয়টা বুঝতে হবে যে আমাদের অনেক দ্বিপাক্ষিক বিষয় আছে যেটার সমাধান ভারতের সাথেই হতে হবে, এর কোনো বিকল্প নাই। চায়না বা ইউএসএ এসে কোনোদিন আমাদের সহযোগিতা করতে পারবে না। ধরুন তিস্তার কথা, তিস্তা চুক্তির ব্যাপারে যদি ভারতের সম্মতি না থাকে, আগামী 50 বছরের মধ্যে তিস্তার সমাধান হওয়া সম্ভব নয়। তাহলে এই সরকার আসার পরে যে এত বড় বড় ঘোষণা দিলেন, পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ, গঙ্গা, যমুনা, এমন কোনো নদী নাই, এমন কোনো বড় প্রজেক্ট নাই, এত বড় ঘোষণা দিলেন, কিন্তু বাস্তবে পরিণতি তো খুবই খারাপ। এবং আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে যেভাবে বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে, যেভাবে আপনার কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, যেভাবে বেকারত্ব বাড়ছে, যেভাবে মুদ্রাস্ফীতি বাড়ছে, আপনি কোন সেক্টরে আপনি স্বস্তি দেখতে পাচ্ছেন? সুতরাং এরকম একটা জায়গায় ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মানে জোরদার করার কোনো বিকল্প নাই। আজকে আপনি শেখ হাসিনাকে স্বৈরাচার বলেন, খারাপ বলেন, সবই ঠিক আছে, কিন্তু উনি তো বিদ্যুৎ দিতে পেরেছেন, গ্যাস দিতে পেরেছেন, শিল্প কারখানা চালু রাখতে পেরেছেন, এখন তো সেটা আমরা পাচ্ছি না। তাহলে সবচেয়ে বড় যেটা ভারতের সাথে আমি বলেছি, বাংলাদেশের সম্পর্ক 4টা পর্যায়ে হতে পারে। একটা হলো সমর্পণ, যাই বলবে ভারত তাই মেনে নিতে হবে। 2 হলো সম্প্রীতি, বোঝাপড়ার মাধ্যমে, মানে দুই পক্ষের সমান সমান অধিকার নিয়ে ন্যায্যতার ভিত্তিতে। তৃতীয়ত হচ্ছে আমি বলছি সংঘাত, এখন তো সংঘাতের পর্যায়ে চলে গেছে, এরপর হলো সংঘর্ষ। এখন দেখুন খুব শক্তিশালী একটা অবস্থানে যাওয়ার জন্য যেটা আপনার দরকার, আপনার জাতীয় ঐক্য আছে। স্বাধীনতার পরে এখন বাংলাদেশের সবচেয়ে বেশি দ্বিধা বিভক্ত বাংলাদেশের রাজনৈতিক সমাজ। এখানে আওয়ামী এবং আওয়ামী বিরোধী যে অবস্থান, এটা কি স্বাধীনতার পর সবচেয়ে প্রকট নয়? এরকম একটা জাতীয়ভাবে বিভক্তির ভেতর দিয়ে আপনি কিভাবে এত বড় একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন? দ্বিতীয়ত হলো, আমাদের কোনো ডেটোরেন্স ক্যাপাসিটি আছে যা দিয়ে ভারতকে আমরা মোকাবেলা করতে পারবো? এগুলি নাই। এগুলি বাস্তবতার নিরিখে এগুলি বিচার করে তারপরে আপনার এই সিদ্ধান্ত নিতে হবে। আমরা বলেছি বারবার, দেখুন বস্তা পচা ভারত বিরোধিতা করে কোনো লাভ নাই, এ কথা আমরা অনেক শুনেছি। একইভাবে আমি মনে করি বিএনপি সরকার আস্তে আস্তে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনার এক হলো আওয়ামী একটা বিশাল সমর্থন তারা হারিয়েছে। আপনার দেখুন সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে কার মাধ্যমে? অন্তর্বর্তীকালীন সরকারের সময়, প্রফেসর ইউনূসের সময়। তখন যদি আওয়ামী লীগের নির্বাহী আদেশে ব্যান করা না হতো, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি হতো না। বিএনপির সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে কিন্তু সে সময় বা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। কিভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগের মধ্যে এত বিশাল জনভিত্তির একটা রাজনৈতিক দলকে ব্যান করা হয়, এটা তো ভুল হচ্ছে। তারপরে আমি মনে করি যদি এমন হতো যে দুষ্কৃতিকারী যারা ক্ষতি করেছে, যারা অন্যায় করেছে, জুলুম করেছে, সেই সব আওয়ামী লীগারদের আপনি শাস্তি দেন, কিন্তু নিরীহ আওয়ামী লীগের যারা 90% নিরীহ আওয়ামী লীগার, তারা গত 1.5 বছর 2 বছর ধরে ঘরে থাকতে পারছে না, ঘুমাতে পারছে না। তা তাদের তো একেবারে মানে জীবন একেবারে অচল হয়ে গেছে। তারাও তো একটা মুক্তির কথা চিন্তা করবে। সুতরাং বিএনপি সরকার ক্ষমতা আসার পরে এই যে এত মিথ্যা মামলা হামলা হয়েছে, প্রথম উচিত ছিল এই যে বিশাল আকায় আওয়ামী লীগের যারা নিরীহ মানুষ ছিল তাদেরকে আস্থায় নিয়ে আসা। সেই কাজটা করা হয় নাই। এই কারণে কিন্তু বাংলাদেশের জনসংখ্যা মানে মানুষ এখন ভীষণভাবে রাজনৈতিকভাবে দ্বিধা বিভক্তির দিকে পড়ে আছে। সুতরাং একটা বিশাল অংশ চাচ্ছে শেখ হাসিনা ফিরে আসুক, অরাজকতা সৃষ্টি হোক এবং এভাবে পতন হোক। এটা কি সরকার বুঝতে পারছে না? সরকারের এত উপদেষ্টা, এত মন্ত্রী, তারা কি এই বিষয়ে কোনো মানে মাননীয় প্রধানমন্ত্রীকে উপদেশ দিতে পারছেন না? আমরা বারবারে বলছি, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যত চুক্তি হয়েছে সবই অসম, কোনোটাই উইন উইন নয়, সব উইন লুজ। এটা আমি একাধিকবার আপনার আলোচনা আমি করেছি। কিন্তু কথা হলে এটার ফয়সালা আপনি চোখে চোখ রেখে যে কথা বলবেন, সামনাসামনি বসতে হবে। তো সামনাসামনি যদি নাই বসেন তাহলে আপনার সমাধান আসবে কিভাবে? সুতরাং আমি মনে করি ভারতের দেখতে প্রচন্ড ভুল হয়েছে। ভারত যে অন্যায়টা করেছে, শেখ হাসিনাকে 5ই অগস্টে এই সংবাদ সম্মেলন করতে দিয়ে এক ধরনের ঔদ্ধত্য আচরণ করেছে বাংলাদেশের প্রতি, কোনো সন্দেহ নেই। আবার ভারত যদি এটা ভুল বুঝেই থাকে, তাহলে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সেদিন বললেন যে ভারত তার ভুল বুঝতে পেরেছে। যদি বুঝতেই থাকে, আপনাদের যদি ইঙ্গিতে দেয়, এটা আপনারা পাবলিক করলেন কি কেন? এটা তো ঠিক না। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি অফিস থেকে সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, আবার পরক্ষণে তা উজ্জ্বল করে নেওয়া হচ্ছে। সো এইটা একটা নাটকীয়তার ভিতরে চলছে। আপনি দেখুন, একজন ব্যক্তি জুয়ারেই যদি তার জুয়া খেলার জন্য
পরিবার পথে বসে, একজন রাষ্ট্র জুয়ারি কিন্তু তার জুয়ায় হারার কারণে পুরো জাতি একটা পথে বসবে। সুতরাং এখানে আমি উভয় ভারত এবং বাংলাদেশ উভয় সরকারের প্রতি আমি মনে করি খুবই সহনশীল ভাবে বিষয়টাকে দেখা উচিত। এটা কোনো ব্যক্তিগত কোনো দলীয় কোনো সিদ্ধান্ত বা আবেগের বিষয় নয়, এটা উভয় জাতীয় স্বার্থের বিষয়। এখানে ভারতকেও মনে করতে হবে ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই, একমাত্র বন্ধু রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশ যদি ডেটোরেন্স ক্রিয়েট করতে পারে তাহলে ভারতেরও অনেক ধরনের অসুবিধা হবে। আবার একইভাবে আজকে যে বিপদ, আজকে যে সংকট চলছে, সেখানে ভারতে কিন্তু সবার আগে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। সুতরাং এই বিষয়গুলিকে মাথায় রেখে প্রথম যে গুরুত্ব দিতে হবে, এটা উভয় দেশের জনগণের স্বার্থের, রাষ্ট্রীয় স্বার্থের বিষয়। সুতরাং এখানে কোনো খেলতামাশার ভিতর দিয়ে এরকম কূটনীতি চলতে পারে না। আমি মনে করি না উভয় দেশ, ভারত এবং বাংলাদেশ, কোনো দেশে এই ভিজিটকে কেন্দ্র করে কোনো পরিপক্কতার পরিচয় দিয়েছেন। ভারতকে মনে রাখতে হবে স্মরণকালের ভারত বিরোধী সেন্টিমেন্ট এখন বাংলাদেশে বিরাজ করছে, সেটাকেও আমলে নিয়ে আসতে হবে। সুতরাং আমি মনে করি খুবই সংবেদনশীল একটি বিষয় এবং যে কোনো মূল্যে এই সফর হওয়া উচিত, আজকে অথবা কালকে। এরকম কথা বলাটা মোটেই কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, যে এই তারিখের মধ্যে না আসলে আর ভবিষ্যতে মোদী সরকারের সাথে দেখা করা যাবে না। এই ধরনের কথা কেন রাষ্ট্রীয় পর্যায়ে বলা হবে? আমি তো একেবারেই শিশু সুলভ একটা আচরণ দেখতে পাচ্ছি। আমি খুবই দুঃখিত। আমি মনে করি জাতীয় স্বার্থ নিয়ে উভয় দেশ এক ধরনের জুয়া খেলায় মেতে উঠেছে, এটা উভয় দেশের কারোর জন্য কল্যাণকর নয়। জি, আমি এবারে একটু আপনার এই পুরনো যাচ্ছি, যে আপনার পুরনো পেশা যেটা সামরিক ছিলেন, সামরিক কর্মকর্তা ছিলেন এবং সামরিক বিষয়ে আপনার অভিজ্ঞতা অনেক। আমরা ইদানিং একটা প্রবণতা দেখছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমি আপনাকে সরাসরি বলি, কয়েকদিন আগে দেখলাম যে প্যারিস থেকে এক ভদ্রলোক ইউটিউবে উনি কথা বলেন। তো উনি বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেন এবং উনি বলার চেষ্টা করলেন যে বর্তমান আর্মি চিফ এবং তার সঙ্গে আরো দুজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, তারা নাকি নানাভাবে ষড়যন্ত্র করছেন আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। তো আমার কাছে এখানে দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে এ ধরনের প্রচেষ্টা আর্মিতে হচ্ছে, তো উনি কি করে জানবেন? এবং এটা যদি উনি জানলে তখনই জানতে পারবেন যখন ওনাকে ভেতর দিয়ে কেউ জানাবে। তাহলে কি আর্মির মধ্যে এক ধরনের দ্বিধা বিভক্তি আছে, গ্রুপিং আছে? এটা কি থাকা উচিত? একটা শৃঙ্খলা বাহিনীর মধ্যে এ ধরনের থাকবে কেন? আবার দ্বিতীয়ত, যার নামে উনি কথাগুলি বলছেন, আমরা তো দেখেছি যে জুলাই আন্দোলনের সাফল্যই তো এসেছে বেসিক্যালি ওনার সিদ্ধান্তের কারণে। তো যিনি শেখ হাসিনার বিদায়ের জন্য কাজ করলেন, তিনি আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন কিভাবে? আমি ঠিক বুঝতে পারছি না। আপনি কি এটা নিয়ে একটু বলবেন? যে আমি মনে করি এটাকে একটু মুখরোচক আলোচনা করার জন্যই করা হচ্ছে। আপনি দেখুন, আমি ওয়াকারের বিষয়ে একটা কথা বলতে চাই। উনি চাইলেই একাধিকবার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পারতেন এবং তাকে সবচেয়ে বড় কৃতিত্ব দিতে হবে যে এত সুযোগ থাকার পরেও উনি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথা বলেছেন যে তার কোনো ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা নাই এবং রাজনৈতিক সরকারের কাছে তিনি রাষ্ট্র নির্বাচন, এবং তিনি প্রথম রয়টার্সকে ইন্টারভিউ বলেছিলেন যে বাংলাদেশের প্রথম যদি কেউ নির্বাচনের কথা বলে থাকে এটা কিন্তু তিনিই বলেছিলেন। এবং এখানে এই যে জুলাই বিপ্লবের পরবর্তী যে 1-1.5 বছর সময় নির্বাচন পর্যন্ত গেছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেনাবাহিনী। এখন হয়েছে কি যে 90-এর পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে রাজনীতিকরণের একটা বড় প্রক্রিয়া চলেছে। আমি মিলিটারি অলিগার্কির কথা অনেকবারই বলেছি যে কতিপয় জেনারেল যেভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, অর্থনীতিকে দোর্দণ্ড প্রতাপের সাথে নিয়ন্ত্রণ করেছে, তো এটা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোথাও ঘটেনি। সুতরাং এরকম একটা অঘটন ঘটেছে বাংলাদেশে, এই অলিগার্কির, সামরিক অলিগার্কির কথা বলছি। সেখান থেকে সংশোধিত রূপে ফেরা, প্রশাসনিকভাবে এবং এটার পেশাদারিত্বে ফেরা একটু সময় লাগবে, কোনো সন্দেহ নাই। এখনো পরতে আগের সরকারের সমর্থক বা এরকম মতামত এরকম মানুষ থাকতেই পারে। সুতরাং যে কোনো একটা বিষয় হওয়া মাত্র এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। আমি খুব অবাক হয়েছি যে আমি যখন কিছুদিন বেশ কয়েকবার আমি সেনাবাহিনী প্রধানের সাথে দেখা করেছি, তা আমি দেখলাম যে দেখা করলাম কেউ জানলো না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, আমি একজন সামরিক অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার তার সাথে দেখা করতে পারি, কিন্তু দেখলাম যে এটা আমি যেদিন দেখা করি তার পরের দিন এটা কোনো জায়গা থেকে
অপপ্রচার হয় যে আমাকে বিশাল রাজনৈতিক সুবিধা দিচ্ছে, আমার রাজনৈতিক দলকে আর্মির দল বলা হচ্ছে। তো আমি ধন্যবাদ জানাই, আমাকে আওয়ামী লীগের বি টিম, রয়ের বি টিম, আইএস এর এজেন্ট, জামাতের এজেন্ট, এমন কোন দল মানে পক্ষ, দল, সংস্থা বাকি নেই রে ভাই, শুধু সিআইএ আর ইয়া বাকি, মানে রাশিয়ান ইন্টেলিজেন্স বা মোসাদ বাকি আছে। সুতরাং আমার জন্য একটা সুবিধা হয়েছে, আমি প্রমাণ করতে পেরেছি আমি কারোর সাথে নাই, আলহামদুলিল্লাহ। তো এখন দেখুন, এই যে বিষয়গুলি আমি এতটুকু বুঝি, এখন রাজনৈতিক সরকার আসার পরে আমি জেনারেল ওয়াকারকে যেভাবে চিনি, উনি অত্যন্ত পেশাদার, সৎ এবং একজন ইমানদার মানুষ। আমি তার কথা কাজের মধ্যে কখনো অমিল দেখি নেই। সুতরাং একজন রাজনৈতিক সরকার এখন রাজনৈতিক সিদ্ধান্ত নেবে, যদি সরকার মনে করে তিনি যোগ্য না, তাহলে সরিয়ে দেবেন, এটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু উনি শেখ হাসিনাকে বা ফিরত আনাতে এ ধরনের কোনো আলামত তথ্য আমার জানা মতে নাই। সুতরাং এ ধরনের মুখরোচক কথাবার্তা বলে মানে ওয়েবসাইটকে উত্তেজিত করা, ফলোয়ার বাড়া, এরকমই একটা উদ্যোগ বলে আমি মনে করছি। আর আপনারা এত পুরোনো বিষয়গুলো টেনে কি করবেন বলেন? হ্যাঁ, এটা কথা সত্য যে জেনারেল ওয়াকারের যদি আপনার ইয়ে না থাকতো, ইঙ্গিত না থাকতো, ওনার যদি সহযোগিতা না থাকতো, তাহলে শেখ হাসিনা ভারতে যেতে পারতেন না, এটা আমরা স্বীকার করি। কিন্তু এই জন্য বললাম যে আগের প্রশ্নে যেটা বললাম যে শেখ হাসিনাকে ভারতে পাঠানোর ব্যাপারে সে সময় রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল। তো হিন্দল বিমানবন্দরে অজিত দোভাল যে মানে ওনাকে রিসিপশন দিয়েছেন, এটার সাথে কি আর রাষ্ট্রীয় সংযোগ নাই? তা সেটাও তো একটা বিষয় বাংলাদেশকে চিন্তা করতে হবে, যে আপনারা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যাকে পাঠালেন, এখন তাকে ফেরত আনার ব্যাপারে মানে সরকার কোনো আলোচনা করবে। সবচেয়ে বড় কথা, আপনি এখন বলেন ইউএসএ, আপনার ইউকে, ফ্রান্স, ইন্ডিয়া, সবাই তো এখন চাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে। এটা কি মানে কঠিন কোনো বিষয়? এটা কি অপ্রকাশিত বিষয়? এখন ঠেকান, আপনি কিভাবে ঠেকাবেন? এখন যাই হোক না কেন, সার্জিও গোরের বাংলাদেশের ভিজিট পুরো বাংলাদেশের কূটনৈতিক আবহাওয়াটাকে একদম উলট পালট করে দিল। আপনি কি টের পাচ্ছেন না এটা? তাহলে এই যে বিষয়